বিদায় নিল 2025। একদিকে অনিশ্চয়তা, রক্তক্ষয়, সব মিলিয়ে হতাশার এক বছর। এই 2025-এ আমরা অনেক কিছু হারিয়েছি, প্রাপ্তির ঝুলি বলতে খুবই সামান্য। কিন্তু 2025 যে চলে গেল সে তো গেলই, আমাদের জন্য রেখে গেল কী শিক্ষা। বা 2026 আজ 2 দিন পেরিয়ে তৃতীয় দিন চলছে। এই 2026 আমাদের কেমন যাবে এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিডনি থেকে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমার শুভেচ্ছা। হ্যাঁ, আমরা যেটা দেখছিলাম যে 2025 চলে গেছে, 2025 শেষ হলো। এই যে চলে যাওয়া বছরটাকে, এই বছরটাকে আমি আমার কথায় বললাম যে রক্তক্ষয়, হতাশা, অনিশ্চয়তা, অনেক কিছু বছর। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, ঠিক আছে, প্রশ্নটা ভালো। একটা মোটা দাগে যদি আমি বলি তাহলে এই যে অস্থিরতার কথা একটু আগে আপনি বললেন, এই অস্থিরতার কারণটা হচ্ছে যে একটা শক্তি তার তার ক্ষমতা যেটা ছিল এবং আধিপত্য যেটা ছিল বিশ্ব রাজনীতির উপরে, সেই আধিপত্যটা ধীরে ধীরে কমে আসছে আর নতুন শক্তির জন্ম হচ্ছে। এই কারণে একটা অস্থিরতার ভেতর দিয়ে আমাদের বিশ্ব অতিক্রম করছে। এটা হচ্ছে একটা মোটা দাগে। এখন যদি ভেঙে বলতে হয় তাহলে আমি শুরু করব ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান থেকে। প্রেসিডেন্ট হলেন তিনি জানুয়ারির 20 তারিখে গত বছরে তার অভিষেক হলো, এবং সেই সময় থেকে যদি আমি আজকের পর্যন্ত বা 2025 সালকে দেখি তাহলে লক্ষ্য করব যে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিবর্তন এসেছে তার রাজনীতিতে, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। এবং এই পরিবর্তনটা বিশেষ করে এসেছে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে, এবং সেটা বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে ইউক্রেন যুদ্ধে। এখন একদিকে ইউক্রেন যুদ্ধ আর অন্যদিকে ইউরোপের ভেতরে যে পরিবর্তনটা হচ্ছে সেটাও আমাদের জানা প্রয়োজন। ইউরোপের সাথে আমেরিকা আগের যে সম্পর্ক ছিল, ন্যাটোর সাথে যে আমেরিকার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে আর নেই। এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা মনে করে যে পশ্চিম ইউরোপ তার গতি হারিয়ে ফেলেছে, তার দিক নির্দেশনা হারিয়ে ফেলেছে। সে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা বা যে সমস্ত মূল্যবোধ ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য ছিল এবং ইউরোপ গর্ববোধ করত, সেই মূল্যবোধগুলো নেই। সুতরাং এখন আমেরিকা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে ইউরোপ থেকে তার প্রভাবটাকে গুটিয়ে এনে বা তার সংশ্লিষ্টতা গুটিয়ে এনে অন্য জায়গায় শক্তিকে প্রয়োগ করা, এবং সেই শক্তির ভেতরে একটি হচ্ছে চীনের বিরুদ্ধে তার শক্তি গড়ে তোলা, এবং দক্ষিণ আমেরিকায় বিশেষ করে এবং উত্তর আমেরিকার কানাডার সাথে তার সম্পর্ক নতুন করে ভাবা। এই 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 পরিবর্তনটা কিন্তু অত্যন্ত গভীর। আমরা যদি লক্ষ্য করে দেখি যে তাহলে দেখব যে আজকে কিন্তু ওই বিশ্বব্যাপী যে রাজনীতি আমেরিকা বা অন্যান্য দেশ গড়ে তুলেছিল বা চালাচ্ছিল, সেইটা এখন আর নেই। এখন অনেকটা ভূকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তার মানে আমেরিকা এখন ইউরোপ থেকে সরে এসে দক্ষিণ আমেরিকার উপরে তার দৃষ্টি নিবদ্ধ করছে। চীনের ক্ষেত্রে ওই একই দিক আছে, যদিও চীনের ব্যাপ্তিটা অনেক বেশি আজকে, এবং রাশিয়াও কিন্তু সেইভাবেই চিন্তা করছে যে ইউরোপের সাথে তার সম্পর্ক আজকে খাটো করে বা সংক্ষিপ্ত করে সে চেষ্টা করছে ইউরেশিয়ার সাথে, ভারতের সাথে, ইরানের সাথে বা আফ্রিকার সাথে তার সম্পর্কটাকে ঘনিষ্ঠ করা। এই পরিবর্তনটাই আমরা লক্ষ্য করছি, এবং এই পরিবর্তনের ভেতরে নানা ধরনের জটিলতা আছে, নানা ধরনের অনিশ্চয়তা আছে এবং দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনি লক্ষ্য করে দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতিটা, সেটা কিন্তু একটু আমরা যেটা ইংরেজিতে বলি মার্কিউরিয়াল,
অর্থাৎ পারদের মতো। পারদ এক জায়গায় ঠিক থাকে না, মানে এক জায়গায় স্থির থাকে না, সে ডানে বামে উত্তর দক্ষিণে নড়াচড়া করে সব সময়। ঠিক সেই রকমেরই একটা রাজনীতি বা একটা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্বের ভেতরে কিন্তু প্রতিফলিত হচ্ছে আজকের দিনের যে অনিশ্চয়তা, বা 2025 সালে যেভাবে আমরা পৃথিবীকে দেখলাম এবং যে ঝঞ্ঝাবিদ্ধ এবং উথাল পাথাল আমরা লক্ষ্য করলাম, সেই ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেই হোক, আর ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ হোক, অথবা অন্যান্য জায়গায় যে সমস্ত যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের সাথে, তারপরে সুদানে এবং ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে, এই জিনিসগুলো কিন্তু ওই উথাল পাথাল করা অনিশ্চয়তারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। তো এখন আপনি যদি এইভাবে 2025 আমাদের তো কেটেই গেল, এখন 2026-এ আমরা যদি একটু তাকিয়ে দেখি যে প্রায় সবকটি মহাদেশে, সেটা কি আফ্রিকা, এশিয়া, আপনার লাতিন আমেরিকা, সর্বত্রই কিন্তু একটা যুদ্ধের পরিবেশ বিরাজ করছে এবং কোনো কোনো জায়গায় সংঘাতও বিরাজ করছে। এবং সবচেয়ে বড় ও সংঘাতপূর্ণ অঞ্চল যদি বলা হয় তাহলে বলতে হবে ইউরোপকে, যে ইউরোপে একদিকে রাশিয়া এবং একদিকে ইউক্রেন, এই 3 বছরের বেশি সময় ধরে কিন্তু এই যুদ্ধটা চলছে। এবং তার সঙ্গে আগে আমেরিকা সরাসরি ছিল, এখন আমেরিকার চেয়েও ইউরোপের যে বিশেষত পশ্চিম ইউরোপের দেশগুলো অনেক বেশি এই যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এখন এই যুদ্ধে 2026-এ গিয়ে এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে, যেখানে পুতিন বলছেন যে নতুন বছরের যুদ্ধের ইতি টানা হবে বা এটা একটা ইউক্রেন ইস্যুতে মীমাংসা হবে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে ইউক্রেন যুদ্ধকে ঘিরে ইউরোপ বা সারা বিশ্ব কোন দিকে যাবে? এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে এই গত 2 দিনে জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি তার চিফ অফ স্টাফ নিয়োগ করেছেন বুদানভকে। বুদানভ হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন ইউক্রেনের, এবং বুদানভ নিউ ইয়র্ক টাইমসের মতে এবং ওয়াশিংটন পোস্টের মতে বুদানভ হচ্ছে সিআইএর একটা অ্যাসেট। এখন বুদানভকে নিয়োগ করার কারণই হচ্ছে যে সিআইএ বা আমেরিকা এবং ইউরোপ তারা বুঝে গেছে যে এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় অবধারিত। সেই কারণে আপনি যদি বুদানভের চরিত্রটা দেখেন এবং তার এই বর্তমান রোল, তিনি এখন দ্বিতীয় প্রধান ব্যক্তি ইউক্রেনের, তিনি কিন্তু এই সমস্ত মানে গুপ্ত যে সমস্ত অপারেশন তারই তিনি প্রধান ছিলেন। সুতরাং এখন আমরা লক্ষ্য করে দেখছি যে পুতিনের বাড়িতে আক্রমণ করার চেষ্টা হচ্ছে নভগোরদে, তারপরে ট্যাঙ্কারের আক্রমণ হচ্ছে, তারপরে রাশিয়ার অন্যান্য জায়গায় আক্রমণ চলছে, সিভিলিয়ান বা বেসামরিক নাগরিকদের একটা অনুষ্ঠানে ইউক্রেন বোমা মেরে সেখানে 28 জনকে হত্যা করেছে। এই রকম ঘটনাগুলো বা সন্ত্রাসী তৎপরতাগুলো বাড়বে, কারণ ইউক্রেন ধরেই নিয়েছে যে সরাসরি কনভেনশনাল যে যুদ্ধ, এবং ইউরোপও ধরে নিয়েছে সেটা, সরাসরি কনভেনশনাল যুদ্ধে ইউক্রেনের জয় আশা করা যায় না। সুতরাং এই জয় কেন আশা করা যায় না তার একটা কারণও লক্ষ্য করে দেখবেন, যে আপনি যদি ইউক্রেনের পূর্বাংশের ম্যাপ বা মানচিত্রটা দেখেন তাহলে লক্ষ্য করবেন, এবং যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে ইউক্রেনের দক্ষিণে হচ্ছে ওডেসা এবং মিকোলাইভ নামে একটা এলাকা, একটা প্রদেশ। ইদানিংকালে 2-3 দিন ধরে ওডেসা বন্দরে প্রচণ্ডভাবে বোমাবর্ষণ হচ্ছে রাশিয়ার, এবং তারা ওডেসা বন্দরকে প্রায় অবরোধ করে ফেলেছে। এটা হচ্ছে দক্ষিণের। তারপরে যদি আরেকটু উত্তর পূবের দিকে যান তাহলে জাপারোজ এবং খেরসন নামে এলাকা, সেখানে এখন রুশ বাহিনী, জাপারোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর, সেখানেই কিন্তু ইউক্রেনের সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো সেখানে অবস্থিত। সুতরাং এই জাপারোজ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে
রাশিয়ার সৈন্য পৌঁছে গেছে এবং তারা হয়তো আগামী মাসে কোনো এক সময় তারা জাপোরোজ শহরে আক্রমণ করবে। এরপরে যদি আপনি আরো উত্তরে যান তাহলে দেখবেন দিনেপ্রপেট্রোভস্ক, তারপরে ডনবাস এবং লুগান এরিয়া, এরপরে খারকোভ, পলতাভা, তারপরে হচ্ছে একেবারে উত্তরের শেষ প্রান্তে হচ্ছে সুমি এবং অন্য সুমি অঞ্চল। সুতরাং এই প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু রুশ বাহিনী এগিয়ে গেছে এবং এমনও হতে পারে যে আসলে বিপর্যয়টা আসে কিন্তু হঠাৎ করেই। এই একটু একটু করে রুশ বাহিনী যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যাবে, তার ফলে ইউক্রেন বাহিনীর পতনটা একসময় হঠাৎ করে আসবে। এবং আমার ধারণা হচ্ছে যে এই বছরে 2026 সালের জুলাই, অগস্ট বা সেপ্টেম্বরের দিকে এই ধসটা নামবে এবং এই বছর শেষ হতে না হতেই ইউক্রেনকে পরাজয় বরণ করতে হবে। এটা হচ্ছে একটা ছক আমি দেখি যেটা। সুতরাং ইউরোপ কিন্তু এই ছকটা বুঝে গেছে, কিন্তু আমার ধারণায় ইউক্রেন যদি যুদ্ধে পরাজিতও হয় তারপরেও কিন্তু যুদ্ধ থেমে থাকবে না, যুদ্ধ চলবে। যুদ্ধ একটা প্রবাহমান একটা ঘটনা হবে। বিশেষ করে ইউরোপ যেভাবে ইউক্রেনকে নিয়ে তাদের সমস্ত আশা ভরসা সেখানে রেখেছিল এবং রাশিয়াকে পরাজিত করবে বলে ভেবেছিল, সেই কারণে ইউরোপ ইউক্রেনকে ছাড়বে না, নানাভাবে রাশিয়াকে হ্যাস্ত করার চেষ্টা করবে। আপনারা মনে রাখা দরকার যে ইউক্রেনের সিআইএর 14টা ঘাঁটি একেবারে ওই নিপার নদীর ধারে 14টা ঘাঁটি তাদের আছে এখনো পর্যন্ত, এবং সেখান থেকেই কিন্তু সিআইএ সমস্ত এই ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, বিশেষ করে বেসামরিক জনগণের বিরুদ্ধে। এবং এটা কিন্তু গতকালের নিউ ইয়র্ক টাইমসও স্বীকার করছে। এবং সিআইএ প্রধান যিনি র্যাডক্লিফ, তাকে ডোনাল্ড ট্রাম্প ডেকে বলেছিল যে তোমরা এই যে ঘটনাটা ঘটছে যে পুতিনের বাসস্থানে আক্রমণ হচ্ছে, এটা কে করেছে? এটার সাথে সিআইএ যুক্ত এবং MI6ও যুক্ত, ব্রিটেনের MI6 যুক্ত। সুতরাং এইভাবে যুদ্ধটা চলবে, কিন্তু ইউক্রেন পরাজিত হবে এবং সেই সাথে ইউরোপেরও একটা পতন ঘটবে বলে আমি আশা করি। কারণ ইউরোপের অর্থনীতি ভালো নেই, ব্রিটেনের অর্থনীতি অত্যন্ত খারাপ, জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলো লে অফ হচ্ছে এবং প্রায় ওই অংশটা ধ্বংস হচ্ছে। ফ্রান্সের অবস্থাও খারাপ না। তার ভেতরে দেখা যাচ্ছে ইউরোপের নেতৃবৃন্দের ভেতরে একটা বিভেদ। ফ্রান্সের ম্যাক্রনের সাথে জার্মানির মার্সের একটা বিশাল একটা গন্ডগোল এবং বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়ার যে অ্যাসেট ছিল সেই অ্যাসেট সংক্রান্ত যে ইউরোপিয়ান ইউনিয়নের যে সিদ্ধান্ত, সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে বলে জার্মানি মনে করে, এবং সেই কারণেই ওই রাশিয়ার অ্যাসেটটাকে কবজা করা সম্ভব হয়নি। এটা একটা বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে। আরও লক্ষ্য করা যাচ্ছে যে ইভেন এমনকি ফিনল্যান্ড, তারপরে আরও অন্যান্য অনেক দেশ, ডাচ, তারা কিন্তু রুশ বিরোধী যে রেটরিক বা যে কথাবার্তা তারা আগে বলতো, সেখানে কিন্তু তারা তাদের স্বর নরম করে তারা বলছে যে না, রাশিয়ার সাথে আমাদের সম্পর্কটাকে উন্নত করা দরকার, তাদের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমস্যার সমাধান করা। এইরকম একটা পরিবেশ ইউরোপে সৃষ্টি হয়েছে এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু মূল কথা হচ্ছে ইউক্রেনের পরাজয় নিশ্চিত বলেই বিশ্লেষকরা মনে করছে, এবং সেটা ঘটবে 2026 সালে। তো ইউক্রেনে তাহলে বোঝা যায় যে 2026-এর মধ্যে ইউক্রেন হোক বা ইউরোপ জুড়ে এক ধরনের একটা সমাধান তৈরি হবে, সেটা ইউরোপের পরাজয়ের মধ্য দিয়ে হোক আর রাশিয়ার। কিন্তু এখন যদি আমরা আমাদের মহাদেশ এশিয়ার দিকে তাকাই, তাহলে দেখব যে এশিয়ায় একদিকে আপনার কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের একটা সংঘাত চলছে, সীমান্ত বরাবর এলাকায় সংঘাত চলছে। কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনাকর স্থান কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্য।
মধ্যপ্রাচ্যে এক ধরনের শান্তির ব্যবস্থা করেছেন, গাজায় শান্তির ব্যবস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে যে এমনই শান্তি যে শান্তির শর্ত প্রতি মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে বা লঙ্ঘন করছে ইসরায়েলের সেনাবাহিনী। ঠিক এরই মধ্যে দেখা গেল যে আপনার ইরানে এক ধরনের মানে জনরোষ আস্তে আস্তে দানা বাঁধছে। তো সব মিলিয়ে অন্যদিকে আপনার এই গণমাধ্যমে খবর আসছে যে সৌদি আরব পরমাণু অস্ত্রের অধিকারী হতে মরিয়া, সে যে কোনো মূল্যে পরমাণু অস্ত্রের অধিকারী হতে চায়। তো এইরকম একটি পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যকে ঘিরে এই বছরে এশিয়ার পরিস্থিতি আসলে কোন দিকে যাবে, বা মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের অবস্থানই বা কী হবে? মধ্যপ্রাচ্য নিয়ে তিনটা ফ্ল্যাশ পয়েন্ট হবে, তিনটা উত্তেজনাপূর্ণ কেন্দ্র হবে। একটা হচ্ছে সিরিয়াকে কেন্দ্র করে, এবং সেখানে তুরস্ক এবং ইসরায়েলের সাথে একটা বিরোধ দেখা দেবে। তুরস্কের কিন্তু ওই অটোমান সাম্রাজ্যকে ফিরিয়ে আনা এবং প্রতিষ্ঠা করা, এবং তুরস্কের সেই মানে সাম্রাজ্যবাদী বা বিশাল শক্তিশালী যে দেশ ছিল সে ওই অটোমান সাম্রাজ্যের সময় দীর্ঘকাল ধরে, সেই গৌরবটাকে ফিরিয়ে আনার জন্যে এরদোয়ান, বর্তমানে প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, তিনি অত্যন্ত মরিয়া হয়ে আছে। সুতরাং তিনিই কিন্তু এই বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিরিয়ায়, এবং সিরিয়ার বর্তমান শাসক যিনি, তাকে কিন্তু তুরস্কই কিন্তু এই সিরিয়াতে নিয়ে আসে, এবং সব গোয়েন্দা ইনফরমেশনগুলো দিয়েই তাকে কিন্তু সেখানে নিয়ে আসে এবং আসাদকে উৎখাত করে। ঠিক একইভাবে ইসরায়েলও কিন্তু সেখানে স্বার্থ আছে। ইসরায়েলও কিন্তু এই এই গন্ডগোলের ভেতরে সিরিয়াতে তারাও কিন্তু অনেক অঞ্চল দখল করে নিয়েছে সিরিয়ার, এবং সেখান থেকে তারা সরবে না, এরকম একটা ঘোষণা তারা দিয়েছে। সুতরাং এই একটা ফ্ল্যাশ পয়েন্ট আমি দেখছি, সেটা হচ্ছে তুরস্কের সাথে ইসরায়েলের, এবং সেই ফ্ল্যাশ পয়েন্টটা কবে কখন হবে, সম্ভবত এই বছরের ভেতরেই কোনো এক সময় হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের একটা সংঘর্ষ ইতিমধ্যে হয়ে গেল, এবং সেটা এখন একটুখানি স্থিমিত আছে। আপনি লক্ষ্য করে দেখেন, পোর্ট অফ মকালাতে সৌদি আরব বোমাবর্ষণ করলো, কারণ সেখানে সৌদি আরবের দাবি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত ওই দক্ষিণ ইয়েমেনের ওই বন্দরে অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল, এবং এই অস্ত্রশস্ত্র সৌদি সমর্থক পুষ্ট যারা ওই আতাতে ছিল, যে আতাত বিরোধিতা করছে হুতিদের, সেই আতাতে একটা ভাঙন সৃষ্টি করা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে তারা এই অস্ত্রশস্ত্র পাঠিয়েছিল এই দাবি করে সৌদি আরব সেখানে বোমা বর্ষণ করে। এই আতাতটা গড়ে উঠেছিল কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে একটা ফাটল ধরে গেছে। সুতরাং এখানে একটা ফ্ল্যাশ পয়েন্ট আমি দেখি, এবং আপনি একটু আগেই বললেন যে সৌদি আরব পারমাণবিক অস্ত্রের জন্য চেষ্টা করছে, বা অদূর ভবিষ্যতে হয়তো পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে। সুতরাং এই একটা ফ্ল্যাশ পয়েন্ট আমি দেখি। এই ফ্ল্যাশ পয়েন্টের সাথে আরো যুক্ত করতে হয় সোমালি ল্যান্ড বলে সেটা হর্ন অফ আফ্রিকাতে, কিন্তু সেখানে ইসরায়েল যেভাবে চেষ্টা করছে তার আধিপত্য বা প্রতিপত্তি বা তার অবস্থানকে ওখানে নিশ্চিত করতে, সেটাও কিন্তু একটা ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দেখা দেবে, এবং আফ্রিকা, বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের শক্তি সেখানে কিভাবে তাদের ভূমিকাটা পালন করবে সেটাও দেখার বিষয়। সর্বশেষ হচ্ছে ইরানকে কেন্দ্র করে, ইরান এবং ইসরায়েলের কেন্দ্র করে আমি প্রথমে একটু বলি ইরানের যে অস্থিরতা চলছে। এই অস্থিরতা চলছে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে ইরানের যে মুদ্রা, সেই মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, সেই মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে যদি ডলারের সাথে আমি তুলনা করি। সেই কারণে জীবনযাত্রার একটা ঘাটতি, এবং জীবনযাত্রার মানে যেহেতু সাধারণ ইরানবাসী কষ্ট ভোগ করছে, সেহেতু সেখানে একটা
উত্তেজনা সৃষ্টি হয়ে আছে। কিন্তু মূলত কিন্তু এই ইরানের যে এই ডেমনস্ট্রেশন বা বিক্ষোভ হচ্ছে, সেটাতে ইরানের সব নাগরিকরা কিন্তু এখনো যোগ দেয়নি। সেখানে একটা মাত্র সেকশন, সেটা হচ্ছে যারা ক্ষুদ্র এবং মাঝারি মাপের ব্যবসায়ী, তারাই কিন্তু এই উত্তেজনাটা সৃষ্টি করছে, কারণ তারাই এই ইরানের যে কেন্দ্রীয় ব্যাংক এবং তার নীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এর সমাধান হিসেবে ইরানের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের যিনি প্রধান ছিলেন তাকে বদলিয়ে আরেকজনকে দিয়েছেন এবং তারা এটাকে ফিক্স করার চেষ্টা করছে। পশ্চিমা বিশ্ব এই বিক্ষোভ নিয়ে অত্যন্ত লাফালাফি করছে এবং উত্তেজনা সৃষ্টি করছে। ইসরায়েলও বলছে যে আমাদের মাসাদের এজেন্ট আছে ওখানে এবং তারা বিদ্রোহে ইন্ধন যোগাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আমার ধারণায় ইরানে এখনো পর্যন্ত সার্বিক মানুষের ওই রকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখনো লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং ধরেই নিচ্ছি যে বর্তমানের যে রেজিম বা যে যারা ক্ষমতায় আছেন তারা টিকে থাকবে এবং সেইভাবে লক্ষ্য করার বিষয়। কিন্তু ইদানিং আমরা আরো লক্ষ্য করে দেখেছি যে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে লামার্গ দেখা করে এসেছেন এবং সেখানে দেখা করার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে তার বিরুদ্ধে যে কেস ইসরায়েলে আছে সেই কেসটাতে সেই আইনে মানে সেই বিচারে সবাই বলছে যে নেতানিয়াহুকে জেলে যেতে হতে পারে। সুতরাং নেতানিয়াহু চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রভাবটাকে ব্যবহার করে ইসরায়েলের প্রেসিডেন্টকে বলা যে এই মামলাটা তুলে নিতে এবং নেতানিয়াহুকে এই মামলা থেকে অব্যাহতি দিতে। এটা হচ্ছে একটা কারণ তিনি কেন গিয়েছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে ইসরায়েল বলছে যে ইরানের এমন সমস্ত ক্ষেপণাস্ত্রের ক্ষমতা তারা বিল্ড আপ করেছে সেগুলো অত্যন্ত মারাত্মক এবং সেগুলো ইসরায়েলের নিরাপত্তার জন্য এবং প্রতিরক্ষার জন্য একটা বিপদ। এবং ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আঘাত হানতে পারে। সেই জন্যে আমেরিকার উচিত ইসরায়েলকে পারমিশন দেওয়া, অনুমতি দেওয়া ইরানকে আক্রমণ করা। এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে ইসরায়েল কিন্তু এখন আর বলছে না যে ইরানের আর পারমাণবিক অস্ত্র অলরেডি প্রস্তুত হয়ে আছে এবং সেই পারমাণবিক অস্ত্র দিয়ে তারা ইসরায়েলকে আক্রমণ করবে। সেই ন্যারেটিভটা কিন্তু এখন আর নেই। সেই ন্যারেটিভ বদলিয়ে নেতানিয়াহু এখন ওই ক্ষেপণাস্ত্রের উপরে জোর দিচ্ছে। আমার ধারণায় এই ফ্ল্যাশ পয়েন্টটা টিকে থাকবে এই বছরের শেষে মাঝামাঝি পর্যন্ত। তারা লক্ষ্য করে দেখবে যে ইরানের অভ্যন্তরীণ অবস্থাটা কেমন হয়, সেখানে বিক্ষোভটা কি আরো বেগবান হয় কিনা, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা, অর্থনৈতিক অবস্থাটা কিভাবে যাবে, তারপরে ইসরায়েল একটা সিদ্ধান্ত নেবে বা আমেরিকা একটা সিদ্ধান্ত নেবে। সুতরাং এই ফ্ল্যাশ পয়েন্টটা আছে। গাজা নিয়ে যেটা হচ্ছে সেটা একটা চরম দুঃখজনক ব্যাপার। গাজায় শান্তি আছে কিন্তু তারপরেও ইসরায়েল বোমাবর্ষণ করছে, মাঝে মধ্যে হত্যা হচ্ছে। সুতরাং এদিকটাও কিন্তু একটা ভাবার ব্যাপার এবং গাজাবাসীদের এই দুঃখ এবং বেদনা এটা কতদিন ধরে চলবে সেটাও একটা দেখার বিষয়। কিন্তু যেভাবে ইসরায়েল তার ব্যবহার যেভাবে ইসরায়েল গাজার প্রতি আচরণ করছে এবং পশ্চিম ব্যাংকেও যেভাবে তারা সেটেলমেন্ট তৈরি করার চেষ্টা করছে এবং করছে, সেটা অত্যন্ত আশঙ্কাজনক বলে আমি মনে করি। আপনার শুরুতেই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের শাসনের কথা। ডোনাল্ড ট্রাম্প তার শাসনে যে মৌলিক একটা পরিবর্তন এনেছেন সেটা বলা হচ্ছে যে 1823 সালের মনরো ডক্ট্রিন, যেখানে যে ডক্ট্রিনে বলা হয়েছিল যে আমেরিকা তার প্রতিবেশীদের, বিশেষত দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা যাদের বলি, এদের উপর তার নিয়ন্ত্রণ বা প্রভাবকে
অনেক বেশি গুরুত্ব দেবে বা প্রভাব বলায় তৈরি করবে এইখানে। ইউরোপ বা এশিয়া অন্যান্য জায়গার চেয়েও তারা অনেক বেশি নিজেদের প্রভাব বাড়াতে চায় এই লাতিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দিকে। এই নতুন এই পরিস্থিতি ইতিমধ্যে ভেনেজুয়েলার দিকে কিন্তু এই আপনার আমেরিকার আক্রমণ একটা ধেয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই আপনার খবর পাওয়া গেল যে ভেনেজুয়েলায় বিরাট বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এইখানে আমেরিকার মাধ্যমে দক্ষিণ আমেরিকায় কি ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করেন আপনি? ভেনেজুয়েলা দিয়ে শুরু করি। ভেনেজুয়েলায় যে বিস্ফোরণের কথা বললেন সেটা কিন্তু ভেনেজুয়েলা স্বীকার করেনি। ডোনাল্ড ট্রাম্প সেটা বলছে, কিন্তু ভেনেজুয়েলা কিন্তু এখনো সেটা স্বীকার করে নাই। আর এটা যদি হয়েও থাকে তাহলে সেটা সিআইএ এর কাজ, অভ্যন্তরীণ এই সমস্ত এই অস্থিরতা সৃষ্টি করার জন্য ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সিআইএ কে নির্দেশ দিয়েছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে ভেনেজুয়েলাতে যে অবরোধ, সেই অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প সেই অবরোধ চালিয়ে যেতে চায় 2 মাস ধরে, 2 মাস পর্যন্ত। আমার মনে হয় যে গতকাল থেকে। এই 2 মাসের ভেতরে ভেনেজুয়েলা কিভাবে তার অর্থনীতিকে টিকিয়ে রাখবে সেটা একটা দেখার বিষয়। কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সমস্ত জাহাজ তেল নিয়ে ভেনেজুয়েলা থেকে ফিরে আসতে চায় এবং অবরোধের কারণে তারা বাধাগ্রস্ত হচ্ছে, সেইখানে কিন্তু একটা পরিবর্তন ঘটছে। যেমন যে সমস্ত জাহাজ তেল নিয়ে বা অন্যান্য ভূপ্রকৃতিগত সম্পদ এবং খনিজ সম্পদ নিয়ে আসতে যাচ্ছে, সেই জাহাজগুলো কিন্তু এখন তাদের ফ্ল্যাগটা বা পতাকাটা চেঞ্জ করে রাশিয়ার পতাকা ব্যবহার করছে এবং চীনের পতাকা ব্যবহার করছে। সুতরাং এই চীন এবং যার ফলে জাহাজগুলো হচ্ছে রাশিয়ার অথবা চীনের। সুতরাং এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেবে সেটাও দেখার বিষয়। আর একটা দিক হচ্ছে যে ভেনেজুয়েলা এত বড় একটা দেশ যে সেখানে এবং তার পরিবেশ এবং তার ভূকৌশলগত অবস্থান যেভাবে আমরা লক্ষ্য করে দেখি, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি কোনো আক্রমণও করে বা সামরিক অভিযান যদি চালায় তাহলে সেটা হবে একটা ক্যাটাস্ট্রফিক এই কারণে যে আমেরিকার পক্ষে পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত কঠিন হবে। আমেরিকান সৈন্যরা যদি সেখানে যায় তাহলে সেখানে গেরিলা যুদ্ধ শুরু হবে এবং গেরিলা যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয় ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা দেশই সেটা ভালো করে জানে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই ঝুঁকি নিবে কিনা সেটা একটা দেখার বিষয়। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে জাহাজটাকে একটা তৃতীয় জাহাজটাকে মার্কিন বাহিনী, নৌবাহিনী আটক করতে চেয়েছিল। সেই জাহাজটা ছিল তেলবাহী জাহাজ এবং সেই তেলবাহী জাহাজটার গতিরোধ করে মার্কিন নৌবাহিনী সেখানে উঠতে চেষ্টা করে, কিন্তু জাহাজটা সেখানে থামে না, সেই জাহাজ এগিয়ে যায়। কারণ এটা ছিল চীনের একটা কোম্পানি এই তেলটা কিনেছিল এবং এই জাহাজ সবকিছু অবরোধ এবং প্রতিরোধ কাটিয়ে সেই জাহাজ কিন্তু চীনে পাড়ি দিতে সক্ষম হয়েছে। সুতরাং যেভাবে অবরোধও আছে সেইভাবে অবরোধের বিরুদ্ধেও কিন্তু একটা পাল্টা একটা কৌশল বিভিন্ন দেশ নিচ্ছে এবং সেখানে বিশেষ করে আমরা লক্ষ্য করি রাশিয়া এবং চীনের ভূমিকা। সুতরাং এইরকম একটা পরিস্থিতি। এটা বলার সাথে সাথে ল্যাটিন আমেরিকাও কিন্তু বদলে যাচ্ছে এই কারণে যে চিলিতে একটা ঘটনা ঘটেছে, সেখানে নির্বাচনের মাধ্যমে এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে সেখানে নির্বাচন করা হয়েছে যিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং আবার যদি ব্রাজিলে দেখি, ব্রাজিলে কিন্তু এই বছরে 2026 সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং সেখানে পরিস্থিতি কি হবে, লুলা ক্ষমতায় আসতে পারবে কিনা, যদি না আসতে পারে তাহলে সেখানে কিন্তু আরেকটা পরিবর্তন হবে। সুতরাং সার্বিকভাবে আমি যদি দক্ষিণ আমেরিকা ধরি তাহলে সেখানে কিন্তু একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে
এবং সেই অস্থির পরিস্থিতির মূল কারণই হচ্ছে আমেরিকার ওই ভূকৌশলগত নীতিতে যে পরিবর্তন এনেছে, এবং এই অঞ্চলকে আমেরিকা মনে করছে যে এই অঞ্চলটাকে তাকে তার অধীনে আনতে হবে, এবং সেই অধীনে আনার জন্য সে ইউরোপকে স্যাক্রিফাইস করেছে, এশিয়াকেও কিছুটা স্যাক্রিফাইস করেছে, এবং সেটা সেই কারণে সমস্ত শক্তি সে নিয়োগ করবে দক্ষিণ আমেরিকায় এবং চীনের বিরুদ্ধে তার আগামী চীন এবং তাইওয়ান সংক্রান্ত যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যাচ্ছে সেখানে। সুতরাং আমেরিকার লক্ষ্যবস্তু হচ্ছে এখন চীন এবং দক্ষিণ আমেরিকা। তো এখন এই আপনার ইয়েতে আমেরিকার লক্ষ্যবস্তু এখন চীন এবং দক্ষিণ আমেরিকা, কিন্তু সামগ্রিক যে আপনি আলোচনা করলেন তাতে বোঝাই যাচ্ছে যে এই 2026-এ পরিবর্তনটি কোথাও দ্রুত কোথাও একটু ধীরে হলেও পরিবর্তন কিন্তু হতেই থাকবে বা হতেই চলেছে। তো এই সময়কালে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের কোনো পরিবর্তন কি আপনি দেখতে পান? হ্যাঁ, আমি সেই পরিবর্তনটা লক্ষ্য করছি। পরিবর্তনটা হচ্ছে এই আমাদের এককালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে। এখানে এই জানাজায় অংশগ্রহণ করার জন্যে আমরা লক্ষ্য করে দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসে যোগ দিলেন, এবং তিনি যদিও আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেননি, কিন্তু তিনি বিএনপির নেতৃবৃন্দের সাথে, বিশেষ করে তারেক জিয়ার সাথে আলাপ করেছেন, এবং প্রধানমন্ত্রী মোদির একটা চিঠি হস্তান্তর করেছেন। সুতরাং এখানে লক্ষ্য করা, এবং এর পরপরই কিন্তু ডক্টর জয়শঙ্কর ভারতে ফিরে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সেখানে বলছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো প্রতিবেশী আছে, খারাপ প্রতিবেশী আছে, সুতরাং আমাদের সম্পর্ককে ওই দেশভিত্তিক ভালো এবং খারাপ এই দিকটা যাচাই করে নিয়ে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে। এবং সেখানে তারা উদাহরণ দিচ্ছে শ্রীলঙ্কার সাথে কিভাবে ভারতের সম্পর্কটাও আরো ভালো হয়েছে ইদানিংকালে, এবং বাংলাদেশের সাথেও জয়শঙ্কর সেরকম একটা ভালো সম্পর্ক চাই। মনে রাখা দরকার, আরেকটু বলি, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা এখনো পর্যন্ত নাজুক অবস্থায় আছে, কারণ ভারত মনে করে যে পাকিস্তান তার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা এখনো চালিয়ে যাচ্ছে এবং সেটা মঙ্গলজনক নয়, এবং সে কারণে পাকিস্তানকে ভারত ভালো প্রতিবেশী হিসেবে দেখে না। আর একটা জিনিস হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় কিন্তু বর্তমানে এই রেয়ার আর্থ যে মিনারেল সেটা নিয়ে একটা কিন্তু তোলপাড় হচ্ছে, এবং সেই তোলপাড়টা হচ্ছে কাশ্মীরকে কেন্দ্র করে। আমরা 2023 সালে কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল, যেটা ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তানের কাশ্মীরকে বিভক্ত করে, সেই লাইন অফ কন্ট্রোল থেকে ভারতের অধীনে থাকা কাশ্মীরের 30 কিলোমিটার দূরে একটা খনি আবিষ্কার হয়েছে, যেখানে 5.9 মিলিয়ন টন লিথিয়াম পাওয়া গেছে, এবং সেটা ভারত মনে করে যে সেটা তার। এখন পাকিস্তানের সাথে এই নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। সুতরাং এটা একটা দেখার বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ভারত কিন্তু অর্থনৈতিক দিক থেকে এই 2026 সালে এমন একটা পর্যায়ে পৌঁছাবে যখন সে জার্মানিকে রিপ্লেস করে, জার্মানির স্থান দখল করে সে তৃতীয় স্থান দখল করবে। তার মানে প্রথম এখনো যদি আমেরিকাকে ধরি, দ্বিতীয় চীন, তৃতীয় হবে ভারত, এবং চতুর্থ হবে জার্মানি, পঞ্চম হবে জাপান। এইরকম একটা সিনারিও জাপান। সুতরাং ভারতের এই যে অর্থনৈতিক শক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং তার প্রবৃদ্ধি যেভাবে 7 এবং 8% করে প্রতি বছরে চলছে, এটা কিন্তু একটা আমাদের উপমহাদেশের জন্য যেমন ভালো তেমন খারাপ। ভালো এই কারণে যে
আহ, অর্থনৈতিক দিক থেকে আমরা কিন্তু লাভবান হতে পারি। একটা বিষয় হচ্ছে, একটা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য কেবলমাত্র সেনাবাহিনীর প্রয়োজন হয় না, বা সেনাবাহিনী প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে না। সেখানে ডিপ্লোমেসি বা কূটনীতির একটা ব্যাপার আছে, এবং একটা সহমর্মিতা, সংযোগ এবং কূটনৈতিক পরিবেশ সৃষ্টি করে সেখানে সমস্যার সমাধান করার একটা সমাধান করা, এটাও কিন্তু একটা বড় দিক প্রতিরক্ষা বা নিজের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য। সুতরাং ভারতের যে এই অর্থনৈতিক বিকাশ এবং প্রতিপত্তি গড়ে উঠছে, সেখানে কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো আছে তারাও কিন্তু 2026 সালে বেনিফিটেড হতে পারে, সুবিধা ভোগ করতে পারে, এবং সেই সুবিধা ভোগ হতে পারে নানা ক্ষেত্রে। এবং সেটা আমাদের দেশে যারা রাষ্ট্রনায়ক আছেন বা আগামী ভবিষ্যতে যারা রাষ্ট্রের কর্ণধার হবেন, তাদের কিন্তু এই দিকটা লক্ষ্য করার ব্যাপার। সৎ বা সুপ্রতিবেশী সুলভ পরিবেশ সৃষ্টি করা কিন্তু নিরাপত্তার জন্য একটা বড় একটা কাজ হতে পারে। সুতরাং সেই কাজটা আমরা ভারতের সাথেও করতে পারি, পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্ক ইতিমধ্যে গড়ে উঠছে, এবং আমেরিকার সাথেও আমাদের সেই সম্পর্ক আছে। সুতরাং ভারতকে এখানে আইসোলেট করে, একটা পৃথক করে আমার মনে হয় না বাংলাদেশ খুব একটা উপকৃত হবে। কারণ সবসময় লক্ষ্য করার বিষয়, যেটা ইউক্রেনের উদাহরণ থেকে আমরা লক্ষ্য করি, যে একটা বিশাল রাশিয়ার পাশে ইউক্রেন যেভাবে যুদ্ধাঙ্গদেহী হিসেবে বা প্রক্সি হিসেবে নেমে তার সাথে যুদ্ধ শুরু করলো, সেই রকম একটা পরিবেশ যেন আমাদের এখানে না আসে, সেটাই আমি কামনা করি। এখন সর্বশেষ এক কথায় যদি আমি আপনাকে বলতে বলি যে 2026 সাল সারা দুনিয়ার জন্য, বাংলাদেশের মানুষের জন্য কেমন যাবে বলে আপনি মনে করেন? 2026 সাল 2025 সাল থেকে আরো উত্তাল হবে, যুদ্ধের পরিমাণ বাড়বে এবং অস্থিরতা বাড়বে। কারণ আগেই আমি বলেছি যে পৃথিবী এখন, বিশ্ব রাজনীতি এখন একটা অন্তর্বর্তীকালীন সময় অতিবাহিত করছে, এবং সেখানে একটা শক্তির প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসছে, এবং চীন এবং অন্যান্য দেশে, তার ভেতরে রাশিয়া, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা এবং ইরানও কিছুটা যুক্ত। সেই পরিবর্তনের মুখোমুখি হওয়াটা যুদ্ধ বিগ্রহের বৃদ্ধির মাধ্যমেই সেটা হবে বলে আমি মনে করি, এবং সেটা কোনো সুখবর নয়, কিন্তু সেটাই আমার মনে হয় বাস্তব। ধন্যবাদ অধ্যাপক খান, আমাদেরকে আপনি অনেক সময় দিলেন। আপনার কাছ থেকে আমরা জানলাম রাশিয়ার পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন এবছরের একটা সমাধানের সম্ভাবনা বা সুযোগ হয়তো আছে। একই সঙ্গে এই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের যে একাধিক ফ্ল্যাশ পয়েন্ট আছে সেগুলো আপনি তুলে ধরেছেন। পাশাপাশি দক্ষিণ আমেরিকা বিষয়ে আমেরিকার নীতি, ভেনেজুয়েলায় যে আমেরিকা যতটা সহজ মনে করছে ততটা সহজ হয়তো তার এই ভেনেজুয়েলাকে শাসক পরিবর্তনের বিষয়ে তার কাজটা সহজ হবে না। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় প্রতিবেশীরা, সে বড় প্রতিবেশী থেকে ছোট প্রতিবেশী, সবাইয়ের মধ্যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কই যে পরস্পরের লাভবান হওয়ার একমাত্র উপায়, সেটিও আপনি বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের শ্রোতা মণ্ডলীকে অনেক ধন্যবাদ। দর্শক, অধ্যাপক খানের কাছ থেকে অনেক কিছুই শুনলেন, তার মন্তব্য থেকে আমরাও অনেক কিছু জানতে পারলাম। এখন আমরা জানতে চাই আপনার মতামত। আপনি চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত জানান।